কোশ্চেন নাম্বার 1 উইথ ক্লোজ। উইথ ক্লোজ মানে বক্সের ভিতরে আমাদের কিছু ক্লু দেওয়া থাকবে, সেটা আমাদের এখানে লিখতে হবে। আর সেম ভাবে আরেকটা পরে উইথাউট ক্লোজ, সেখানে কোনো বক্স থাকে না, কিন্তু আমাদের সেম ভাবে আমাদের গ্যাপ থেকে গ্যাপের অ্যান্সার গুলো করতে হয়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ গ্রামার। এই গ্রামারটা করতে গেলে আমাদের পরিপূর্ণ পার্সোনাল স্পেস সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু পার্সোনাল স্পেস কাকে বলে, কত প্রকার, কি কি, এটা না, এই পার্সোনাল স্পেসের ব্যবহার জানতে হবে। যে একটা বাক্যের নাউন কোথায় ব্যবহৃত হয়, প্রোনাউন কোথায় কিভাবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহৃত হয়, অ্যাডভার্ব কোথায় ব্যবহৃত হয়, এইগুলো আমাদের বিস্তারিত জানলে আমরা এটা পাবো। আর সর্বোপরি ভোকাবুলারি, ভোকাবুলারি না জানলে আমরা, মিনিং না করতে পারলে, অর্থ না করতে পারলে আমরা এটা সঠিকভাবে দেখতে পাবো না। আমার কি চাচ্ছে এখানে সেটা আমাদের বুঝতে হবে। কথা বোঝা গেছে? তো এটা কঠিন একটু গ্রামার, যার কারণে এখানে এটা হলো ম্যাক্সিমাম সময় করা হয় না, অনেক টিচাররা বাদ রেখে দেয়, এটা সহজে করে না কেউ। যাই হোক, আমরা গতদিন একটা করা করছি, আর আজকে এটা দেখে একটু আলোচনা করি। খেয়াল করো সবাই খুব মনোযোগ সহকারে। তো প্রথম অবস্থায় আমাদের বক্সের ভিতরে যে আমাদের শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো আমাদের একটু জানা দরকার, যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ। দেখো, আমাদের ইন একটা প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন। ডার্ক, ডার্ক মানে কি, অন্ধকার, একটা অ্যাডজেক্টিভ। ফ্রম একটা প্রিপজিশন, এন্ড কি, আর্টিকেল। লার্নিং, লার্ন হলো ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কারণ এটা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বকে আমরা কি বলতে পারি, পার্টিসিপল বা জারান্ড। তাহলে পার্টিসিপল বা জারান্ড যাই হোক না কেন, সেটা কি কাজ করে, পার্টিসিপল হইলে অ্যাডজেক্টিভের কাজ করে, আর জারান্ড হইলে নাউনের কাজ করে। ওকে, অ্যাড কে অফেন, অ্যাডভার্ব। মিডেস্ট, এটাও আমাদের অ্যাডজেক্টিভ, মধ্যবর্তী। দ্যাট, এটা কনজাংশন প্লাস একটা রিলেটিভ প্রোনাউন। আর অর্থী, এটাও একটা অ্যাডজেক্টিভ। অর্থী মানে যোগ্য, অর্থী মানে যোগ্য, বলে যোগ্য সন্তান, বলে কি না, যোগ্য স্টুডেন্ট। তো এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। তো আমরা এখন হলো প্যাসেজটা পড়বো, পড়ে দেখবো যে কোথায় কিসের অবস্থান। আমরা হয়তো বুঝলাম যে এখানে আমাদের সাপোজ অ্যাডজেক্টিভের অবস্থান হবে, কি অ্যাডভার্বের অবস্থান হবে। তাহলে আমরা সেই অ্যাডভার্ব এখান থেকে যদি না খুঁজে পাই, না চিনতে পারি, তাহলে এখানে ব্যবহার করবো কিভাবে। তা আমাদের আগে খেয়াল করতে হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচে আছে, ওটা আমাদের বুঝতে হবে। এই নাম্বার আমরা একটু খেয়াল করি সবাই, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এ টিচার, একজন শিক্ষক, ইজ কম্পেয়ার, একজন শিক্ষক ইজ কম্পেয়ার। কম্পেয়ার মানে তুলনা করা, ইজ কম্পেয়ার মানে তুলনা করা হয়, ওই শিক্ষক করে না, এটা প্যাসিভে হচ্ছে। দেখো, আমরা জানি এম ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু এখানে ভার্বের কত নাম্বার দেওয়া আছে, 3 নাম্বার, তার মানে এটা প্যাসিভে আছে। আর প্যাসিভ কেন, একজন শিক্ষককে তুলনা করা হয়, এটা হলো ভি3, ভি3, বুঝা গেছে। আর ভার্বের ভিতরিকে আমরা আবার অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করি, ভার্বের ভিতরিকে আবার অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করি। তো অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে তোমরা জানো নাকি? অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি এটাকে মূল ভার্ব ধরি, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। আবার বলো, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি একজন শিক্ষককে ইজ কম্পেয়ার্ড উইথ, তুলনা করা হয়। তাহলে আমরা লিখতে পারি কি, এখান থেকে অ্যাডভার্ব কি আছে, অফেন। নাম্বার 1 হলো অফেন। আমাদের ক্লু লিখছি কি আমরা, যে অক্সিলারি ভার্ব ও মূল ভার্ব, মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে মাঝে অ্যাডভার্ব বসে। মুখস্থ সবার হয়ে গেছে না? তাহলে আমরা এর বাংলা মিনিংটা হচ্ছে, এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড, একজন শিক্ষককে প্রায় তুলনা করা হয় উইথ। বি নাম্বার আছে, দেখো কি বলছে, বি নাম্বার দেখো, আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে স্থপতি, আর্কিটেক্ট মানে স্থপতি। তো দেখো, এখানে আমাদের একটা এই নাউন, এটা একটা নাউন, বাকি শেষে আমাদের নাউনের অবস্থান। এই নাউনের প্রথমে আমাদের কি আছে, ভাওয়েল আছে, ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের পূর্বে অ্যান বসে, আর কনসোনেন্ট হইলে এ বসে, জানি তো। তাহলে আমরা দেখি এখানে অ্যান আছে কোথায়, এই যে অ্যান আছে। তাহলে প্রথমে আমাদের অফেনটা হয়ে গেছে, এরপরে হলো অ্যান, বি নাম্বার হচ্ছে কি, অ্যান। আমরা ক্লু লিখবো যে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে পূর্বে অ্যান বসে। অ্যান একটি ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট করে বোঝায় কিন্তু সংখ্যায় 1, এরকম ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করি। তো এখানে আমাদের অ্যান হওয়ার কারণ হলো এটা হলো ভাওয়েল আছে, তাই কনস্ট্যান্ট হইলে এ হতো। তাহলে আমরা বলতে পারি কি, এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড, একজন শিক্ষককে প্রায়
তুলনা করা হয় উইথ অ্যান আর্কিটেক্ট, একটা স্থপতির সাথে, স্থপতি। হি ইজ কল্ড, দেখো হি ইজ কল্ড মানে এর মিনিংটা কি বুঝতে হবে, এটা প্যাসিভ আছে, তার মানে তাকে বলা হয়। আর হি কল মানে সে বলে, বা হি কল্ড মানে সে বলেছিল, হি কলস সে বলে, হি ইজ কলিং সে বলছে। কিন্তু যখন আমরা বিভাগের পরে ভিতরে হবে তখন সেটা প্যাসিভ, সাবজেক্ট তখন কাজ করে না, ওই কাজটা অন্য কেউ করে। তাহলে হি ইজ কল্ড তাকে বলা হয়, কি বলা হয়, আর্কিটেক্ট অফ এ নেশন, একটা জাতির আর্কিটেক্ট, স্থপতি বলা হয়। এখন এখানে আমাদের আর্কিটেক্ট হয়েছে, এখানেও আর্কিটেক্ট ছিল, এই আর্কিটেক্টের আগে আমরা কি বসেছিলাম, অ্যান বসেছিলাম। তাহলে আমাদের এখানেও অ্যান বসানোর কথা, কিন্তু আমাদের এই বক্সের ভিতরে কি আর অ্যান আছে? অ্যান নাই। এখন তাহলে আমরা কি করতে পারি, আমাদের এখানে আমরা কি বসাবো, দি বসাবো। কেন দি বসাবো, কোশ্চেন হলো কেন দি বসাবো। এই দিটা হলো কি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে ডেফিনিট আর্টিকেল। এই কোন বাক্যে কোন নাউনকে, কোন নাউনকে পুনরায় উল্লেখ করতে, পুনরায় উল্লেখ করতে দি বসে। দেখো আমাদের এখানে যখন স্থপতির কথা বলা হয়েছিল, এই স্থপতি ছিল অনির্দিষ্ট, এই আর্কিটেক্ট আগে একবার মানে আমাদের উল্লেখ করা হয়ে গেছে, এটা আবার পুনরায় অর্থাৎ আবার নতুন করে আরো একবার উল্লেখ করা হচ্ছে। যে বিষয়টা আমাদের আগে উল্লেখ করা হয়েছে ওই বিষয়টা আবার নতুন করে যদি আমরা উল্লেখ করি তখন তার পূর্বে দি বসবে, তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, তখন সেটা নির্দিষ্ট হয়। যদি আমরা কাউকে বলি যে আমাকে একটি কলম দাও, এখন তুমি যে কোনো একটা কলম দিতে পারো, আমাকে একটি কলম দাও মানে যে কোনো একটা কলম তুমি কিন্তু আমাকে দিতে পারো। আর যদি বলা হয় আমাকে কলমটি দাও, তার মানে আমি নির্দিষ্ট করে একটা কলমকে ইঙ্গিত করছে, কিন্তু সেই কলমটাই দেওয়া লাগবে। কথা বোঝা গেছে? এখন মনে করো যে সাপোজ আমি তোমাদেরকে বললাম, রাকিবকে বললাম যে রাকিব আমাকে একটি কলম দাও, রাকিব আমাকে একটা কলম দিলাম, কাজ করলাম, রাকিব বললো ভাইয়া কলমটা ফেরত দেন তো। ও কিন্তু আর একটি কলম বলেনি, ও কিন্তু কলমটা, তার মানে ওই যে কলমটা আমাকে দিয়েছিল ওই কলমটাই ফেরত চাচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে আমরা যে জিনিসের আগে অ্যান বসাচ্ছি সেই সেম জিনিসের আগে আবার দি বসাচ্ছি। কেন? কারণ ওই জিনিসটা পরে ব্যবহার হওয়ার কারণে সেটা কি হচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, একটা জাতির স্থপতি বলা হয়। হি ইজ দ্য লাইট, তিনি হলো আলো। লাইট আলো, কিসের আলো, অফ, কিসের আলো, অফ, অফ একটা প্রিপজিশন, অফ লার্নিং। হ্যাঁ, হি ইজ দ্য লাইট, লার্নিং। কেন লার্নিং, প্রিপজিশন। দেখো লার্নিং টু ছাড়া, টু ছাড়া অধিকাংশ প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে পরে ভার্ব প্লাস আইএনজি হয়। টু ছাড়া অধিকাংশ প্রিপজিশনের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে আমাদের এখানে অফ আছে না, হি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হলো শিক্ষার আলো, তিনি হলো শিক্ষার আলো। এন্ড এবং মিক্স করে দা ইলিটারেট পিপল, ইলিটারেট মানে নিরক্ষর, মূর্খ, পিপল নিরক্ষর মানুষদেরকে কি করে, ড্যাশ সিটিজেন, সিটিজেন মানে নাগরিক, নাগরিকটা তো নাউন, তাহলে নাউনের আগে যখন গ্যাপ, ইদাক নাউনের আগে যখন গ্যাপ, তখন আমাদের এখানে কি হতে পারে, দেখা যাচ্ছে বলুন তো, এখানে লিখতে পারি ওর্থি, ওর্থি অর্থ যোগ্য, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে বলছে কি হি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হলো শিক্ষার আলো। এন্ড এবং মিক্স করে দ্য ইলিটারেট পিপল, নিরক্ষর মানুষদেরকে, অল সিটিজেন যোগ্য নাগরিক, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। বোঝা গেছে? দেখো বলছে বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট। এখানে আমাদের টানে দ্যাট চলে আসছে, তাই না, দ্যাট, যে দ্যাট মানে কি যে, এটা কেন ব্যবহৃত হচ্ছে আমি বলি একটু দেখো। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা কিন্তু এটা একটা অনুতাপের বিষয়, যে একটা অনুতাপের বিষয়, যে খারাপ বিষয়, যে দ্য টিচার্স আর নট হেল্প। আচ্ছা এখান থেকে আমরা একটু বলি, ইট ইজ একটা সাবজেক্ট ভার্ব আছে, আর এখানে আমাদের দ্য টিচার আর নট একটা সাবজেক্ট ভার্ব আছে, তাহলে এই অংশে একটা সাবজেক্ট ভার্ব, অংশটা সাবজেক্ট ভার্ব, দুটো ক্লজ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে প্রথমে বলছিলাম যে ক্লজ হবে সে কয়েকটি শব্দ
একত্রিত হবে, কিন্তু সেখানে একটা সাবজেক্ট অবশ্যই থাকা লাগবে, ভার্ব থাকা লাগবে, সেটা হলো ক্লাস। আর যদি সাবজেক্ট ভার্ব না থাকে সেটা হলো ফ্রেজ। তো আমাদের যেহেতু দুটো ক্লাসকে যুক্ত করার জন্য একটা কনজাংশনের দরকার, তাহলে এখানে আমাদের সেই হিসাবে দ্যাট ব্যবহৃত হচ্ছে। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা আমরা একটা শুধুমাত্র এখান থেকেও ধরে পর্যন্ত একটা ফ্রেজ বলতে পারি, ম্যাটার অফ রিগ্রেট দ্যাট মানে অনুতাপের বিষয়, যে অনুতাপের বিষয়, দুঃখের বিষয়। তাহলে দ্যাটটা কেন ব্যবহৃত হচ্ছে আমাদের? দুইটা ক্লাসকে যুক্ত করার জন্য, ক্লাসকে যুক্ত করার জন্য। অথবা আমরা বলতে পারি কি যে ম্যাটার অফ রিগ্রেট দ্যাট এটা একটা ফ্রেজ যার অর্থ হলো দুঃখ করা বা অনুশোচনা করা। দ্যাট দ্য টিচার্স শিক্ষকদের আর নট হেল্ড, এখানে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসবে, হেল্ড ইন, হেল্ড ইন, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হলো মানে কি, এই প্রিপজিশনের পরে মানে একটা ভার্বের পরে একটা প্রিপজিশন বসলে তার একটা অর্থ ভিন্ন হয়ে যাবে। যেমন এখানে বলছে কি টিচার্স আর নট হেল্ড, শিক্ষকদেরকে কি করা হয় না, ধারণ করা হয় না, ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান, ইন আওয়ার সোসাইটি। তাহলে ডিউ রেসপেক্ট মানে হলো মর্যাদা, কিন্তু এদেরকে যথাযথ মর্যাদায় দেখা হয় না, মর্যাদায়। এই যে আসার জন্য আমাদের একটা বিভক্তি, এই বিভক্তিটা আসার জন্য আমাদের এখানে ইন ব্যবহৃত হচ্ছে, ইন বিভক্তির, বোঝা গেছে? মানে আমরা কি বলি, রেসপেক্ট মানে মর্যাদা বা সম্মান, মর্যাদা বা সম্মান, কিন্তু এখানে আমাদের সম্মান বা সম্মানে বা মর্যাদায় শিক্ষকদের দেখা হয় না। এই যে অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমাদের এখানে আমাদের হেল্ড ইন আসতেছে। অথবা আমরা বলতে পারি কি হেল্ড ইন অর্থ হলো ধারণ করা, ডিউ রেসপেক্ট, তাদেরকে ডিউ রেসপেক্ট প্রদান করা, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় না। এরপর বলছে কি দে লিড, তারা পরিচালনা করে, হাম্বেল লাইফ, খুব মানে নিম্নমানের জীবনযাপন, ইন ইন দা ইন দা ইন দা এখানে একটা অপোজিট প্রিপজিশন, এখানে তাহলে আমাদের কি হতে পারে খেয়াল করো, ইন দা মিডেস্ট, মিডেস্ট মানে মধ্যবর্তী, মধ্যবর্তী, মিডেস্ট মানে মধ্যবর্তী। আমরা বলতে পারি কি যে দা মিডেস্ট, দা মিডেস্ট অফ একটি ফ্রেজ, দা মিডেস্ট অফ হলো একটি ফ্রেজ, একটি ফ্রেজ যার অর্থ হলো মধ্যবর্তী, যার অর্থ মধ্যবর্তী। একটা ফ্রেজ হলো মুখস্থ করতে হবে আমাদের, ফ্রেজের একটা পার্ট দেওয়া থাকবে, একটা শব্দ দেওয়া থাকবে না তার ভিতর থেকে, ওখানে আমাদের একটা শব্দ দিতে হবে। তাহলে কি হচ্ছে, ইন দা মিডেস্ট অফ মধ্যবর্তী অফ ওয়ান্ট, অভাবের মধ্যবর্তী তাদেরকে কি নিম্নমানের জীবনযাপন করা লাগে, নিচু মানের জীবনযাপন করা লাগে, সেখানে কিন্তু হাইফাই জীবনযাপন করতে পারে না। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, তারপরেও তারা কি করে, তারা এই শিক্ষার আলো ছড়িয়ে যায়, বার্নিং ইন অর্ডার টু রিমুভ, তার উদ্দেশ্য কি রিমুভ দূর করা, দা ডার্ক, এটা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে নাউনের অবস্থান, আর্টিকেলের পরে নাউনের অবস্থান। তাহলে আমাদের এখানে আমরা যে জিনিসটা ব্যবহার করবো সেটা হলো নাউন হবে, দা ড্যাশ অফ ইলিটারেসি, নিরক্ষরতার, নিরক্ষরতার অন্ধকার। আমরা কি ডার্কনেস, ডার্কের সাথে নেস যোগ করে নাউন হয়ে যাচ্ছে ডার্কনেস, তার মানে এটা এখন নাউন হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে আর্টিকেলের পরে, এরপরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। এরপরে বলছে কি হেল্ড ইন দি অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশন, অ্যান্ড সুপারস্টিশন এবং কুসংস্কার, ড্যাশ দ্য সোসাইটি, সমাজ থেকে, সমাজ থেকে এই কুসংস্কার এবং নিরক্ষরতা দূর করতে। তাহলে এখানে থেকে অর্থ প্রকাশ করার জন্য প্রিপজিশন ফ্রম ব্যবহৃত হচ্ছে, ফ্রম। তাহলে ফ্রম অর্থ কি থেকে, থেকে অর্থ প্রকাশ করার জন্য ফ্রম ব্যবহৃত হচ্ছে, থেকে অর্থ প্রকাশ করার জন্য ফ্রম ব্যবহৃত হচ্ছে। কি বোঝা গেছে? আমি কি আরেকবার পড়াই দেবো প্যাসেজটা, একটু খেয়াল করো সবাই। আমি প্রথমতে পড়াচ্ছি, দেখো, এ টিচার একজন শিক্ষক ইজ অফেন কম্পেয়ার্ড, প্রায় তুলনা করা হয় উইথ অ্যান আর্কিটেক্ট, একটা স্থপতির সাথে। হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, তাকে জাতির স্থপতি বলা হয়। দা কেন, কারণ এই আর্কিটেক্ট তাকে একবার বলা হয়ে গেছে, তাই এখানে যা হচ্ছে হি ইজ দ্য লাইট